মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজ গণেশ চতুর্থী, তোমাদের সবাইকে জানাই গণেশ পুজোর অনেক অনেক শুভেচ্ছা। আজ কিন্তু বেশ অনেক দিন পর সকাল থেকে রোদ উঠেছে, কতক্ষণ এরকম থাকবে জানি না। মেঘলা মেঘলাও কিছুটা রয়েছে, কিন্তু রোদ্দুরটা অনেক দিন পর দেখলাম। আগের বছরের মতো এবছরে আমাদের বাড়িতে গণেশ পুজো হবে। 2023 সেপ্টেম্বরে আমরা তখন মুম্বাই থেকে মহাবালেশ্বর যাচ্ছিলাম, রাস্তায় পড়েছিল ওয়াই বলে একটা জায়গা, সেখানে 500 বছর পুরনো গণপতি মন্দির রয়েছে। সেখান থেকে আমাদের ছোট্ট গনু দাদা 2023 সেপ্টেম্বরে আমাদের সঙ্গে আমাদের বাড়ি এসেছিল। অ্যান্ড আই থিঙ্ক গণেশ চতুর্থীর দিনটা আমরা বাইরে ছিলাম, চতুর্থীর সন্ধ্যাবেলা ফিরেছিলাম, তখনই গণেশকে বসিয়ে সেই প্রথম পুজো। এই নিয়ে তো 3rd বছর। বাকি কথা পরে বলছি, তার আগে আমি বরং সকাল সকাল একটু স্নান করে ফ্রেশ হয়ে যাই। অ্যান্ড জাস্ট লাইক দ্যাট আই গট ফ্রেশ এনাফ। স্কিন কেয়ার করা বাকি আছে, তার আগে ভাবছি উপর থেকে যা কিছু জিনিস নিচে নিয়ে যেতে হবে পুজোর একটু ডেকোরেশনের জন্য, সেই সমস্ত কিছু একেবারে নিচে নিয়ে চলে যাই। যে কারণে সকাল সকাল স্নান করা, পুজোর যাবতীয় সমস্ত ধোয়াধুয়ি যা কিছু করতে লাগে না লাগে সব কিছু এখন ভাবছি গিয়ে করে নিই। আর আজকে সন্ধ্যেবেলা শাড়ি পরবো ভেবেছি। কী শাড়ি পরবো এখনও জানি না, সামনে এই ওয়ার্ড্রোবটা রয়েছে, ভাবলাম খুলে দেখে নিই। এখানে এই শাড়িগুলোই আমার আছে, তার মধ্যে কোনো একটা লাইট কালারের বা তখন যেরকম ইচ্ছে হবে সেরকম কোনো একটা শাড়ি পরে নেব। এই যে বেড সাইড টেবিলটা আছে না, মানে টুলটা, সেটাকে নিচে নিয়ে চলে যাব। এই সমস্ত জিনিসপত্র নামিয়ে দিয়ে যাই, আর এটা ওয়াশ করার পর না এই কভারটাও চেঞ্জ করে দেবো। এখন স্নান সেরে এসে সকালবেলা নর্মালি পুজো তো হয়ে গেছে, এখন এই ডাব্বাটাকে নিচে দাবাতে হবে। এর মধ্যে অনেক ছোটোখাটো দেখতে পাচ্ছ থালা বাটি সমস্ত জিনিসপত্র আছে, সব কিছু ওয়াশ করবো। আর ওই পাশে ঘুরে গেলে জানলার মধ্যে দেখতে পাচ্ছি, একটু হাসি পেতে পারে দেখে, সমস্ত ঝোলানো আছে, ফুল আছে, ফল আছে, এখানটাতে মিষ্টি যাবতীয় আর যা কিছু সেই সমস্ত আছে। এই জায়গাটা তো ছোটো, লিমিটেড একটা জায়গা, ভেবেছি গণপতিকে এই নিচের যে ট্রেটা আছে আর কি, ওটা উডেনই প্লাই দিয়ে বানানো, তো এর উপরে সেট আপ করে রাখবো। আর এর নিচটাতে ওই টুলটা দিয়ে কিছু ডেকোরেশন ছোট্টখাট্টো ফুল টুল দিয়ে সাজাবো আর কি। সকাল থেকে বেশ একটা ফিল গুড ভাইবস আসছে। এটা অ্যাকচুয়ালি কাল রাত থেকে আসছে। যতই ছোট করে পুজো করি যাই করি না কেন, বেশ একটা শান্তি, একটা ভালো লাগা এগুলো কাজ করছে। বাই দ্য ওয়ে, আমরা সন্ধ্যাবেলা পুজো করবো, ঠিক যেরকমটা গুজরাটে আমরা থাকতে যখন প্রথম আমি গণেশ পুজো দেখি চোখের সামনে অত বড় করে, শুধু দেখি না একদম ইনভলভ ছিলাম, তো সেখান থেকেই জানা যে গণেশের আরতি তো সন্ধ্যাবেলা হয়, এমনি সকাল বিকাল ভোগ দেওয়া হয় সকাল সন্ধ্যা, বাট হ্যাঁ পুজোটা সন্ধ্যাবেলা, তো সন্ধ্যাবেলাতেই করবো। ঠাকুরের পুজো তো হবে, সেই সঙ্গে নিজেদের পেট পুজোরও জোগাড় করে রেখেছি। এখানটাতে একটা ব্যাটার আছে, খুব সুন্দরভাবে ফার্মেন্টেড হয়েও গেছে, এটা আমি এখন ফ্রিজে ট্রান্সফার করে দেবো। এটা ইডলি বা ধোসার ব্যাটার, যেটা ডিনারে করবো আজ। ট্রেটা বের করলাম, একেবারে নতুন দেখতে পাচ্ছ, প্যাকেট করা। এটা একটা সিলভার প্লেটেড ট্রে, যেটা কিনা বাবিকে লাস্ট দিওয়ালিতে কেউ একটা গিফট করেছিল। এর মধ্যে ড্রাই ফ্রুটসও ছিল, বাট সেগুলো তো খাওয়া হয়ে গেছে, এই ট্রেটা ইউজ হয়নি। আজ হবে, এর মধ্যে জল টল দিয়ে ফুল দিয়ে টুলের উপর রেখে সাজাবো। আর এই বক্সটা বের করলাম এই ওয়ার্ড্রোব থেকে, এর মধ্যে কি আছে একবার দেখিয়ে দিই। গনু দাদার ফেভারিট যে মোদক, সেই মোদক শেপের ক্যান্ডেল, আর এখানে একটা সেন্টেড ক্যান্ডেলও আছে। তো এইগুলো এবছর পুজোয় কাজে লাগবে। ধোয়াধুয়ি করলাম, সব কিছু শুকোতে দিয়েছি, রোদটা একটু একটু করে আসছে আবার চলে যাচ্ছে। ওই যে টুলটা আর এই চেয়ারটাকেও ধুয়ে যাবতীয় জিনিসপত্র এখানটাতে শুকিয়ে দিই। ধোয়াধুয়ি কমপ্লিট করে আমি আবার ঠাকুরের জায়গাটাতে এলাম। গণেশ ঠাকুরের জন্য গনু দাদার জন্য একটা ছোট্ট একটুখানি বেসটা উঁচু হবে এরকম আসন বানাতে হবে। আগের বছর পুজো করার পর আমার নিজেরই মনে হয়েছিল যে গনু দাদাকে একটুখানি উপরে বসাতে লাগে, উপরে বসালে ভালো হয়, সেটা আগের বার হয়নি, মাথা থেকে আউট হয়ে গেছিলো। যেহেতু নতুন নতুন করছি এই সমস্ত জিনিস, চশমাটা ঝাপসা হয়ে যাচ্ছে। এনিওয়েজ, আমার কাছে কার্ডবোর্ডও ঠিক না, একটা কাগজের প্যাকেট আছে, ঠাকুরেরই মোমবাতির যে বাক্স হয় না, সেই বাক্সও রয়েছে। তো সেইটা দিয়েই ভাবছি একটু ডিআইওয়াই করে একটুখানি যাতে বেসটা উঁচু হয় সেরকম একটা ছোট্ট লাল কাপড়ও রয়েছে, একটু মুড়ে আসন মতো বানাই, সেটাকে বানিয়ে নিই। এই যে মোমবাতির বাক্সটা রয়েছে না, এই বাক্সটাতেই ভাবছি লাল কাপড় টাপড় মুড়ে একটু আসনের মতো বানিয়ে দিই। 2 মিনিটে ঠাকুরের ছোট্ট একটা ডিআইওয়াই সিংহাসন তৈরি হয়ে গেল, এখানটাতে রাখলাম। ঠাকুরের জিনিসপত্র মোটামুটি ধোয়াধুয়ি কমপ্লিট, একটু গুছিয়েও রেখে এলাম। নিচটা মুছে নিয়ে সন্ধ্যাবেলা পুজোটাকে সাজিয়ে নেবো, তাহলেই হবে। একটু ফ্যানের আওয়াজ আসতে পারে, অ্যাডজাস্ট করে নাও। তার আগে ভাবছি আমাদের পেট পুজো, সেটা রাত্রিবেলা আজকে বানাবো হচ্ছে মশালা ধোসা। সেটা করতে অনেক সময় লাগবে, ব্যাটারটা বানানো আছে, বাট মশালার যে মশালা যে স্টাফটা আর কি, আলুর যে স্টাফিংটা, সেটা ভাবছি বানিয়ে রাখি। নারকেলের চাটনিটা বানিয়ে রাখি, একটু রেড চাটনি বানানোর প্ল্যান আছে আজ। সব কিছু আমি প্রথমবার বানাবো, সো লেটস সি হাউ ইট টার্নস আউট। অ্যান্ড তোমাদের সঙ্গে
ডোসা ব্যাটারের রেসিপি শেয়ার করা হলো না, বাট বাকি রেসিপিগুলো না জলদি জলদি করে দেখিয়ে দেবো। স্লো মুহূর্তে কুক করবো আর তোমাদেরকে পরে পরে বলে দেবো যে কীভাবে করলাম, তাতে করে রেসিপির জন্য ব্লগটা লেন্দি হবে না, আবার সবাই তোমরা জানতেও পেরে যাবে ইন কেস যদি কেউ ট্রাই না করে থাকো। তাই এখন ভাবছি নারকেলের চাটনি আর রেড চাটনি বানানো দিয়ে শুরু করি। নারকেলটা কাল রাত্রে ভাবে ফাটিয়ে দিয়ে গেছিলো, আদারওয়াইজ আমার আবার সেই 2 বছর আগের মতো হয়ে যেত, নারকেল ফাটানোর জন্য ভিডিও কল করতে হতো। নারকেল এর মধ্যে থেকে একটাই আজ ব্যবহার করব, অন্যটা অন্য কোনো ডিশের জন্য রাখা থাকবে। বাবা, কাঁচা লঙ্কা লাগবে, শুকনো লঙ্কা লাগবে, রসুন লাগবে, অনেক কিছু লাগবে। আর সাউথ ইন্ডিয়ান ডিশ মানেই হচ্ছে বিউলির ডাল আর ভাঙা ছোলার ডাল আর কালো সর্ষে আর কারি পাতা। তো হ্যাঁ, কারি পাতাও চলে এসছে। কারি পাতা জিনিসটা না কখনো কিনি না, ইদার সবজি টবজি বাজার অনেকখানি করার পর বলি যে কারি পাতা দিয়ে দাও একটুখানি, তো ওরা একটু ডাল থেকে ভরে দেয়। আর না হলে সুস্মিতার বাড়িতে এখানে যেখানে থাকেও গাছ রয়েছে, তো এইটা ও দিয়ে গেছে কাল। এই হচ্ছে নারকেলের চাটনির ইনগ্রেডিয়েন্টস। রয়েছে 1 বাটি মতো ছোট করে কেটে নেওয়া নারকেল, তার থেকে কিছুটা কম চিনেবাদাম, আর এই প্লেটে নিয়ে নিয়েছি কারি পাতা, একটা কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কা, কিছুটা কালো সর্ষে, একটুখানি তেঁতুল আর একটুখানি ভাঙা ছোলার ডাল। আমাদের নারকেলের চাটনির জন্য যা কিছু ভাজাভাজি করার ছিল হয়ে গেছে, ফ্লেমটা অফ করে দিয়েছি, এটাকে ঠান্ডা করতে দিই। ওকে, এই ব্যাপারটা ঠান্ডা হয়ে গেছে, মিক্সিং জারে ট্রান্সফার করে নিয়েছি। এবার এর মধ্যে দেবো ওই 1 টুকরো তেঁতুল, আর দেবো কিছুটা নুন। আমার মা যদি আবার দেখে আবার লবণ বলে, আন্দাজ মতো। দ্যাটস ইট। এবার এর মধ্যে সামান্য জল দিয়ে ফাইন একটা পেস্ট করে নেব। এই হচ্ছে চাটনির লুক। এবার নষ্ট করার তো কোনো দরকার নেই, তাই মিক্সার গ্রাইন্ডার ধুয়ে জলটাও আমি একটু মিক্স করে দিয়েছি, এরকম একটা কনসিস্টেন্সিতে এসে। কিন্তু এখানেই শেষ নয়, এর মধ্যে তড়কা দিতে হবে। তড়কা দেওয়ার আগে ভাবলাম লাল যে চাটনিটা বানাবো বলছি, লাল লাল ঝাল ঝাল, সেটার জন্য কি কি লাগছে দেখিয়ে দিই। কয়েক কোয়া রসুন, আবারও কিছুটা তেঁতুল, কিছুটা কারি পাতা, এখানে ভাঙা ছোলা আর একটুখানি গোটা জিরে, এখানে রয়েছে শুকনো লঙ্কা, সামান্য হলুদ আর আন্দাজ মতো লবণ। এবার এই সমস্ত কিছুকে রেড চাটনির জন্য রান্না করার কোনো দরকার নেই, একটা মিক্সিং জার নিয়ে তার মধ্যে সমস্ত কিছু ট্রান্সফার করে সামান্য জল দিয়ে পেস্ট করে নিলেই তৈরি হয়ে যাবে। এতক্ষণে আমাদের নারকেল আর বাদামের চাটনি রেডি হয়ে গেছে, আর এদিকে রেড চাটনিটাও রেডি হয়ে গেছে, যেটা অ্যাকচুয়ালি রেড কালারটা চলে গেছে, তেঁতুলের জন্য সম্ভবত এরকম একটা কালার দাঁড়িয়েছে। আর তোমরা যদি একদম সাদা চাটনি চাও তাহলে বাদামটাকে স্কিপ করে যেও, শুধুমাত্র নারকেল ব্যবহার করতে পারো। ওই 1:05-10 মতো বাজে, যতক্ষণে নারকেলের ওই ব্যাপারটা ঠান্ডা হচ্ছিল না, আমি বানিয়ে নিয়েছি আমার জন্য লাঞ্চ। কি আছে দেখতে পাচ্ছ কিনা জানি না, হোয়াইট সস পাস্তা আছে, একদম চিজি পাস্তা, একটুখানি ভেজিস দেওয়া আছে, ক্যাপসিকাম আর পেঁয়াজ, যেহেতু পেঁয়াজটা ভেজ, শুধু আমার কাছে নয়, এখানে যারা ভেজিটেরিয়ান তাদের কাছেও পেঁয়াজ রসুন সবই ভেজ, তো আমরা ওইভাবেই চলি। তো এনিওয়েজ এটা আমার লাঞ্চ। আজ ভাত না খাওয়ার ডিসিশনটা আমারই ছিল, বাট অ্যাজ সাচ গণেশ পুজোর কোনো কঠিন নিয়ম টিয়ম কিছু নেই যে এই করতে হয় না, তাই করতে হয় না, এই খেয়ে পুজো হয় না, এই করা যায় না, তাই সেই করা যায় না, এরকম কোনো ব্যাপার নেই, যে কারণে আমার এত ভালো লাগে। গণেশ ঠাকুরও মনে হয় আমারই মতো নিয়ম নীতির ধারধাররা। সব থেকে বড় গণেশ পুজো আমি আবারও বলছি সুরাটে দেখেছিলাম, খুব সুন্দর করে ধুমধাম করে চারিদিকে পুজো হতো, তো ওদের কাছেই সমস্তটা তখন জেনেছি। ইভেন গণেশ ঠাকুরকেও ভাতের ভোগ দেওয়া হয়, মানে যার যা ইচ্ছে সে তাই দিতে পারে। পিস পোলাও, জিরা রাইস, এগুলো আমার মনে আছে এখনও। তারপর তো সিঙ্গারা, পরোটা এসব আছে, চিপস, কোল্ড ড্রিঙ্ক সে সমস্ত রয়েছে। তো হ্যাঁ, এই ব্যাপারটা আমার খুব ভালো লেগেছিলো, একদম চাপলেসভাবে নিজের মনের মতো করে পুজো করা যায়। যাই হোক, এখন আমি লাঞ্চ করে নিই। ভাত না খেয়ে ময়দা খাচ্ছি। আমাদের বাবা মায়েরা বোধহয় ময়দা বলতে লুচি বোঝে, আর আমি বুঝছি পাস্তা। যাই হোক, এটা খেতে খেতে একটা সিনেমা দেখছি, সে বাড়িওয়ালি। কাল অ্যাকচুয়ালি দেখতে শুরু করেছিলাম, অনেকখানি দেখতে পাচ্ছ হয়েও গেছে, তো এইটুকুটাই বাকি আছে, খেতে খেতে আই থিঙ্ক শেষ হয়ে যাবে। আলুর স্টাফিংও রেডি হয়ে গেছে, এটাকে ঢাকা দিয়ে দিই। এখনো
ওই 5:30টার কাছাকাছি বাজে আমি এসে গেছি দোতলার রূপে। ভাবছি একেবারে এই সময় স্নানটা করে একদম শাড়ি টাড়ি করে সুন্দর করে সাজুগুজু করে রেডি হয়ে থাকি। এবার সুন্দর করে সাজুগুজু করতে হলে আর সেই সঙ্গে একটা ব্লগ, একটা শর্ট ভিডিও, এই সমস্ত শ্যুট করতে হলে 1 ঘন্টা তো এমনি হাওয়াতেই উড়ে চলে যাবে। তো 5:30টায় শুরু করলে 6:30টার মধ্যে শেষ হয়ে যাবে। তারপর ভাবছি যে বাবি আসার আগেই আমি সুন্দর করে সাজিয়েও নেবো জায়গাটাকে, মানে ফুল দিয়ে যে ফুল টুলগুলো এনেছি একটু ডেকোরেশন যতটা পারবো করেও নেবো। তাহলে ও আসার পর জলদি জলদি আসবে বলেছে, সেরকমই প্ল্যান হয়ে আছে। একসঙ্গে ও ফ্রেশ হওয়ার পর তাহলে একসঙ্গে পুজো করতে পারবো বা ওই গণপতির আরতির গান লাগিয়ে আরতি করতে পারবো। রেডি হয়ে গেছি, ভেবেছিলাম যে ভ্লগেও মানে ফুল লেন্থ ভ্লগেও রেডি হওয়াটা একটু একটু করে দেখাবো, বাট ভুলে গেছি শর্ট ভিডিও শ্যুট করতে গিয়ে। যাই হোক, এখন নিচে যাই, বাবি এসে গেছে অলরেডি। পাঁচ রকমের ফল আছে আর বনুদাদার ফেভারিট দুটো মিষ্টি, চকলেট, চিপস, গোলাপ ফুল। এই তো দুর্বা ঘাসটা শুধু পাওয়া যায়নি। এখন বাবি ফ্রেশ হয়ে আসলে বনুদাদাকে তার সিংহাসনে, যেটা বানালাম দুপুরবেলা, সেখানটাতে বসাবো। আর এই যে টুলটা সকালবেলা ধুয়েছিলাম, এর উপরে এই একটা ব্লাউজ পিস ছিল, এটাকেও ধুয়ে শুকিয়ে নিয়েছি। এর উপরে হচ্ছে ওই সিলভার প্লেটের ট্রেটা দিয়ে কিছু ফুল টুল দিলাম, মানে গাঁদা ফুল আর গোলাপ ফুল, আর মাঝখানে সেন্টেড ক্যান্ডেলটা রাখলাম। ভেবেছিলাম জলের উপর দেবো, আগের বছর যেরকম করেছিলাম, বাট এটাতে না জল থাকছে না, বিভিন্ন রকম ডিজাইন করা ফুটো 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 ফুটো, তো একটুও জল থাকলো না, তাই শুকনোতেই এইভাবেই দিলাম। त्वमेव माता च पिता त्वमेव बन्धु सखा त्वमेव विद्यं द्रविणं त्वमेव सर्वं मम देव कायेन वाचा मनसेन्द्रियर्वा बुद्ध्यात्मना वा प्रकृतिस्वभावात् करोमि यद्यत् सकलपरस्मै नारायणायति समर्पयामि। अच्युतं केशवं रामनारायणं कृष्णदामोदरं वासुदेवं हरि श्रीधरं माधवं गोपिकावल्लभं जानकीनायकं रामचन्द्रं भजे। हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे। গণেশ চতুর্থীর পুজো এবছরের মতো সম্পূর্ণ হয়ে গেছে। এখন পর্দা টর্দা টাঙিয়ে দিয়েছি, দরজাটা লাগিয়ে দিয়েছি, আর টিভিতে গণেশ আরতি চলছে। এই জিনিসটা সুরাতে আমরা শিখেছিলাম না ভাবি। অ্যাকচুয়ালি গণেশ পুজো ব্যাপারটাই আমরা বলছি, গুজরাটে থাকতেই প্রথম আমরা অত বড় করে দেখেছিলাম, যেরকম গান চালিয়ে আরতি করা হয় আর বিভিন্ন রকম যে গণেশের মন্ত্রতন্ত্রগুলো আছে বা আরতির যে গানগুলো আছে সেগুলো চলে, সেগুলোই চালিয়ে পুজো করলাম। কতটা দিতে পারবো জানি না কপিরাইটের জন্য, বাট হ্যাঁ এখন ওই গান শুনছি। কয়েকটা গান শোনা হলে তারপর আবার চেঞ্জ করে কি, আর তো কোনো কাজ নেই। আচ্ছা, আমার লুকটা কেমন লাগছে ভাবি? পুরো মার্কে মার্কে। আমি তো তাই তো সেই ছাড়ার চেষ্টা করেছি, হাফ বাঙালি হাফ মারাঠি। শাড়িটা বাঙালিদের মতো আর বাকিটা মারাঠিদের মতো। পুজো হোক বিয়ে হোক যা খুশি হয়ে যাক, টি শার্ট আর হাফ প্যান্ট ছেড়ে আর কিছু পরবে না। এখন যদি বলা হতো যে বাইরে যাব বা অফিসের পুজোয় যাবে, তখন কিন্তু টুক করে একটা নতুন পাঞ্জাবি পরে নিত, তখন সাজুগুজু করতে রাজি। বাট বাড়িতে থাকলে ও এই, আমি ওকে জাস্ট বলেছিলাম যে একটা ভালো টি শার্ট পরো, টি শার্টটা পরে পুরো আলমারি ভর্তি টি শার্ট এইটাকে পরেছে, তার সঙ্গে হাফ প্যান্ট। হ্যাঁ, আগের বছর না, ওটা ডিসেম্বরে, হ্যাঁ অলমোস্ট 1 বছর হতে যাচ্ছে। গায়ে হলুদের ছবি তোলার সময় পাঞ্জাবি পরে নিল, বরযাত্রী যাওয়ার সময় আর রিসেপশনের সময়, বাকি সারাটা বিয়ে বাড়ি হাফ প্যান্ট পরে কাটিয়ে দিল। হাত পাতো প্রসাদ খাওয়ার জন্য কি করছে, বাচ্চারাও এরকম করে না ভাবি। কখন থেকে এখানটাতে বসে আছে, থেকে থেকে বলছে প্রসাদ খাবো না। আপাতত একটা মিষ্টি দিলাম ওকে, ভালো মোদকটা। এই যে সাদা জামা হাফ প্যান্ট,
9টার সময় চা খাওয়া হলো, দেখো এখনো মোমবাতিটা জ্বলছে, ওটা তো লম্বাটা, আর এই যে মোমবাতি এটাও কিন্তু এখনো জ্বলছে। ইভেন আমার মনে হচ্ছে যতটা ছিল তার থেকে খুব সামান্যই কমেছে, 2.5 ঘন্টা হতে চললো। এদিকে মোদক ক্যান্ডেল দুটোও কিন্তু জ্বলছে এখনো অব্দি 2.5 ঘন্টা ধরে। কি লাগিয়েছে, এটা মৌচাক লাগিয়েছে, হ্যাঁ মৌচাক সিনেমাটা লাগিয়েছে, আমি বাড়ি দেখেছি। আমাদের এরকম মুড ঠিক না থাকলে বা আমার মুড খুব ভালো থাকলে আমরা মৌচাক দেখতে শুরু করি, আমাদের ভালো লাগে। মৌচাক আর বসন্ত অল্টারনেট করে করে দেখতে থাকি, মুড খারাপ থাকলে ভালো হয়ে যায়, ভালো থাকলে আর ভালো হয়ে যায়। এখন সেটাই দেখবো, 9:30টাও বাজেনি, এখন 9টা 10-15 মতো বাজে। তারপর ইন্টারনেট কানেকশন নট অ্যাভেলেবেল। আচ্ছা ওই কথাটা আমাদের বলা হয়নি, এবছরে আমার খুব ইচ্ছে ছিল যে আগের বছরের মতোই যে কিছু একটা বানিয়ে দেব নিজের হাতে, মানে যেটাকে ভোগ বলতে পারো, কিন্তু সেই ভোগ বানানো এবছরেও হলো না। তার কারণটা ওই বলে দিক। হ্যাঁ আর একটু আসতে বললো তাহলে সবাই আরো ভালো শুনতে। জানুয়ারি মাসে তোমরা যদি দেখেছো ব্লগ তো জানো যে দাদু মানে দাদু ভাই মানে ওর দাদু জানুয়ারি মাসে মারা গেলেন। তো 1 বছর অবধি হচ্ছে কিছু করতে হয় না, এরকম নিয়ম আমাদের 2 বাড়িতেই রয়েছে। জানি না সবার আছে কিনা, নাও থাকতে পারে, বাট হ্যাঁ আমাদের 2 বাড়িতে এরকম আছে যে 1 বছর অবধি বলা নাকি কোনো শুভ কাজ করতে হয় না, মানে বিয়ে, তারপর ভাই ফোঁটা করতে হয় না। কিন্তু আমি না এগুলো কোনো যুক্তি খুঁজে পাই না, সত্যি কথা। কারণ ঠাকুরকে রোজ সকাল সন্ধ্যে ধূপ ধুনো খাওয়ার সবই দিচ্ছি, তাহলে আমি আবার কিনে দিতে পারছি, তাহলে আমি বানালে কি প্রবলেম হয়ে যায়। বাট ঠিক আছে, পিস মেনটেন করার জন্য এইটুকু করতেই পারি, ঠিক আছে। আমাদের মশলা দোসা রেডি হয়ে গেছে, সঙ্গে দিয়েছি কোকোনাট চাটনি। কিভাবে বানালাম তোমাদের একটু স্লোমো করে দেখিয়েই দিয়েছি, বাট এখানটা কেন এরকম কালো কালো হয়ে গেল আমি জানি না। আদারওয়াইজ ফার্স্ট টাইম বানিয়েছি মশলা দোসা, আই থিঙ্ক ঠিকঠাকই খেতে হবে, বাকি সব ঠিকই আছে, বাট একটু এটা কালো কালো হয়ে গেছে। আই হ্যাভ নো আইডিয়া কেন। এখানে 2টো, আর রান্নাঘরে আরও 2টো অলরেডি রেডি হয়ে গেছে, নিয়ে আসি। ডিনার খেতে শুরু করেই একটা রিয়াকশন দিল। সবসময় না আমাদের বাড়িতে বা সিসিটিভি লাগিয়ে রাখতে হবে, তাহলে তোমার রিয়াকশনগুলো খুব ভালো দেখা যাবে। কেননা একবার রিয়াক্ট করে দেওয়ার পর আবার ক্যামেরা অন করে ওই রিয়াকশনটা তো মানে ফেক করে আনা যাবে না। কোনটা খেয়ে ওরম করলে? চাটনিটা খেয়ে, নারকেলের চাটনিটা কেমন হয়েছে বলে দাও, খেতে খেতেই বলো। নারকেলের চাটনিটা ওর খুব পছন্দ হয়েছে। এটা যেটা খাওয়ালাম এটা হচ্ছে মাইসুরু স্টাইল দোসা, মানে এটা কর্ণাটকের দোসা। আমি যদি এটাই আবার তামিলনাড়ু স্টাইল দেখে করি না, পুরো টেস্টটাই কিছুটা চেঞ্জ হয়ে যাবে। কলকাতা স্টাইল দোসা কি দেবো ভিতরে? আলু দেবো, চপ দেবো, পোস্ত দেবো। হ্যাঁ আমি বলছি কি নারকেলের চাটনি যে পোস্ত দিয়েছিস, পোস্ত দেয় না নারকেলের চাটনিতে। তো আজকের ব্লগটা এই অবধি, সকাল থেকে শুরু করেছিলাম। গণেশ পুজো ভালোই কাটলো, ছোট্ট করে বাড়িতে পুজো করলাম। দেখা যাক কবে, মানে বড় করে বলছি না, অন্তত যে সমস্ত কিছু বলছিলাম আর কি একটু ছোট্টখাট্টো রান্না বান্না করে সুন্দর করে করতে পারি। দেখছি কবে সেই সুযোগটা আসে। এমনি বেশ ভালো লাগছে, আমি সকালবেলা বলছিলাম পুজো বলে না একটা ফিল গুড ভাইবস আসছে। আমরা সুরাতের কথা বলছিলাম যে এত বড় করে ধুমধাম করে গণেশ পুজো হতো, এটাও গুজরাট, এখানে কিছুই নেই। সম্ভবত মন্দিরগুলোতে একটু আরতি টারতি হয়েছে, বা ওই মূর্তি এনে প্যান্ডেল করেছে পুজো, নাথিং, কোনো আওয়াজও নেই, কিচ্ছু নেই। তোমার গুজরাটি মানে মেন গুজরাটি এইকে তাকে বললেই হয়, বলছি এখানে মেন গুজরাটি ব্যাপারটা কম। হ্যাঁ এখানে ম্যাক্সিমাম সবাই বাইরেরই লোক, আমাদের মতো আউটসাইডার্স বেশি। কেননা এই জায়গাটা কোনো এক সময় তো গ্রাম ছিল, এবার একটা গ্রামে কত আর মানুষ হতে পারে, তো সেই মানুষগুলোই অ্যাকচুয়ালি গুজরাটি, বাকি সবাই মোস্টলি বাইরের থেকে। তো সেই কারণেই হয়তো, বাট হ্যাঁ কোনো ফিলিংসই আসে না, কোনো চারপাশে কোনো আওয়াজ নেই, কিচ্ছু নেই। কি হয়, পুজো করে না কি করে জানি না। যাই হোক, দেখা হচ্ছে খুব জলদি অন্য কোনো ব্লগে। টিল দেন টেক কেয়ার, স্টে হ্যাপি অ্যান্ড গুড নাইট, বাই।